ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है, क्या नशा इस प्यार का मुझ पे सनम। রুমের সাথে অ্যাটাচড মিনি ছাদটা রেলিং এর পাশে বেঞ্চেতে দু পা দুদিকে দিয়ে পা দুলে মনের সঙ্গে ডেরি মিল্ক খাচ্ছে তে। এটা তার সব থেকে প্রিয় জিনিস। যখন সে এটা খায় মনে হয় সে স্বর্গে আছে। তে তার স্বর্গীয় মুহূর্ত থেকে বেরিয়ে এলো রুমের ভিতর থেকে কারো থাই গ্লাসটা সরিয়ে ছাদে আসার শব্দে। সেদিকে তাকাতেই দেখলো লিসা হাঁপাচ্ছে। তে ভাইয়া চলে এসেছে, জলদি যা, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। লিসার কথা শুনে তে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। স্বাদের চকলেটগুলো সেখানে ফেলে দিয়ে দিল দৌড় সোজা রান্নাঘরে। সেখান থেকে উইথআউট সুগারের এক কাপ কফি নিয়ে এক ছুটে দৌড় দিল জাঙ্কুকের রুমের সামনে। ওই ঘর যেন তের কাছে মনে হয় জমের ঘর, আর জমটা যেন জাঙ্কুক, সেটাও সে মনে প্রাণে বিশ্বাস করে। দরজা নক করতে ভিতর থেকে ভারী আওয়াজ এলো, কাম। সুরা পরে বুকে ফু দিয়ে ধীরে পায়ে দরজা খুলে ভিতরে ঢুকলো তে। তার হাত পা কাঁপছে, সাথে কাঁপছে হাতে থাকা মগটাও। তে অকারণেই ভয় পাচ্ছে, কিন্তু না, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। হঠাৎ এক গর্জনের আওয়াজে তে শটাং করে সামনে তাকালো। স্বয়ং যমরাজ রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। কি হলো, কফিটা না দিয়ে কোন ভাবনায় আছো? তে কিছু না বলেই ঢোক গিলে কাপা কাপা হাতে মগটা জাঙ্কুকের কাছে এগিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দুপা দিয়ে শক্ত করে ফ্লোর চেপে ধরে আছে, কারণ যে কোনো সময় কাঁপতে কাঁপতে উপরে টরে যেতে পারে, আর তখনই তার গালে পড়বে জাঙ্কুকের শক্ত হাতের একটা চড়। আমি কি এখন যা? কথাটা শেষ হওয়ার আগে জাঙ্কুকের ভারী আওয়াজ শোনা গেল, ক্লাস শেষে কোথায় যাওয়া হয়েছিল আজ? ব্যাস হয়ে গেল। এটারই ভয় পাচ্ছিল সে। নির্ঘাত জাঙ্কুক খবর পেয়ে গেছে ক্লাস শেষে যে সে বান্ধবীর বাসায় গিয়েছিল। সানার বার্থডে ছিল, তাই গিয়েছিলাম। কথাটা বলে ভয়ে চোখ খিচে ঠোঁট চেপে হাত পা শক্ত করে দাঁড়িয়ে পড়লো। এই বুঝে জাঙ্কুক বিকট জোরে চিৎকার করে তার গায়ে ঠাস ঠাস করে চড় বসাবে, কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল করে দিয়ে জাঙ্কুক বলে উঠল, এবার থেকে যেন কখনো কাউকে না জানিয়ে বান্ধবীর বাড়ি না যাওয়া হয়। নিচের দিকে তাকিয়ে ঘাড় নাড়ালো তে। তের দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে জাঙ্কুক বলল, নাও ইউ গো। তেকে আর পাইকে তড়িৎ গতিতে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে বুকে থুতছুরি দিল। তার জোরে জোরে কয়েকটা শ্বাস ফিরল, হাত পা ভীষণ কাঁপছে তার। নিজের রুমে গিয়ে ধপাস করে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল। ঠিক তখনই সাথে সাথে বিছানায় চারপাশে ঘিরে ধরলো আয়ু, জেনি, লিসা আর মিনজি। আয়ু বলে উঠল, তে ভাইয়া কি আজকেও বকেছে? আমাকে কি চ্যাপ্টা পাপড় বানাতে চাইছিস নাকি রে? একে তো তোদের ভাই যমরাজের রুম থেকে প্রাণ হাতে নিয়ে বেরিয়েছি, কোথায় একটু পানি টানি খাবি, তা না করে চ্যাপ্টা করে দিল রে। হ্যাঁ রে শোন না, আমরা তো ভেবেছিলাম ভাই আজ তোর বারোটা বাঁচাবে, কিন্তু তুই তো বললি কিছুই করেনি, এমনটা কিভাবে হলো? মিনজির কথা শুনে চোখ উল্টে দিয়ে তার দিকে তাকিয়ে বলল, কেন রে, আমাকে সুস্থভাবে দেখে কি তোদের ভালো লাগছে না নাকি? যেমন খাটাস ভাই তেমনি তার বোনেরা। লিসা হাসতে হাসতে বলল, এই কথাটা পারলে ভাইয়ের সামনে বলিস তুই। লিসার কথা শুনে সবাই হি হি করে হেসে উঠল। তে অসহায় মুখ করে তাকিয়ে থাকলো, কারণ সেও জানে বকা দেওয়া তো দূরে থাক, জীবনও জাঙ্কুকের চোখের দিকে তাকে কথা বলতে পারবে না। এখানে যবে থেকে এসেছে তবে থেকে জাঙ্কুকের রাগের শিকার হয়েছে সে। জাঙ্কুকের সব রাগ যেন তেকে দেখেই বেরিয়ে আসে। জাঙ্কুক তেকে যা বলবে সব তাকে অক্ষর অক্ষর পালন করতে হয়, না করলেই শেষ। পুরনো সেই দিনের কথা মনে পড়ে গেল তের। মীনাক্ষী নদীর কোল ঘেঁষে ছোট্ট গ্রামটার নামও নদীর নামে রাখা হয়েছিল মীনাক্ষী গ্রাম। সেই গ্রামের মেয়েতে নাইনের পরীক্ষা শেষ হয়েছিল তখন তের। গরমকাল পেরিয়ে যেমন শীতের কুয়াশা চারপাশে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে, ঠিক তেমনি তের মধ্যে বাচ্চা স্বভাবটা পেরিয়ে কিশোরী বয়সের এক আমেজ চলে এসেছে। মীনাক্ষী নদীর কিছুটা পাশেই ছিল তেদের বাড়ি।
বাড়ির পাশে ওদের যাতায়াতের রাস্তাটা ছিল ক্ষেতের মধ্যে দিয়ে চিকন পথ চলা ইটের পথ। ধান ক্ষেতের মধ্যে ওই পথটা ভীষণ পছন্দের তেল। রাস্তাটার পাশ দিয়ে কিছু গাছ লাগানো হয়েছে, তাদের মধ্যে কিছু ফুল গাছও আছে। তে হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে আলতো করে। আজ অদ্ভুত ভালো লাগছে সবকিছু। হঠাৎ গাড়ির হর্নের শব্দ, সোজা হয়ে তাকাতেই দেখলো একটা কালো গাড়ি খুব দ্রুত তার দিকে এগিয়ে আসছে। এই ধাক্কা লাগলো বলে গাড়িটা থেমে যাওয়ার শব্দ হতে এক চোখ খুলে দেখলো গাড়িটা কিছু দূরে থেমে গিয়েছে। গাড়ির দিকে তাকালে দেখলো দরজা খুলে বাইরে বেরিয়ে আসছে একটি ছেলে। ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো, ফর্সা হাতে একটা ছোট ট্যাটু করা, বুকের কাছে দুটো বাটন খোলা, ধবধবে ফর্সা মুখ, চোখে ব্ল্যাক সানগ্লাস, হালকা বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। চোখ থেকে সানগ্লাস খুলে এগিয়ে আসছে তের দিকে। তা দেখে হার্টবিট বন্ধ হয়ে গেছে তের। একটা ভারী আওয়াজ আসতেই চমকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো তে। এই যে পিচ্ছি, হোসেফ চৌধুরীর বাড়ি কোনটা চেনো? পিচ্ছি শব্দটা তের একদমই পছন্দ হলো না, কিন্তু এখন কিছু বলতে চায় না। এই রাস্তা দিয়ে সোজা চলে যান, ডান দিকে যে প্রথম বাড়িটা সামনে পড়বে সেটাই হোসেফ চৌধুরীর বাড়ি। ওকে। তের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখে সানগ্লাস লাগিয়ে চলে গেল। তে সেদিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে ছিল, তারপর সেও ধীরে ধীরে পায়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়িতে ঢুকতে উঠানে সে কালো গাড়িটা নজরে এলো তের। তে ঘরের ভিতরে যেতে তের মা বলল, আরে তে কোথায় ছিলি বলতো, দেখ তোর ফুলমা এসেছে। তে তার মার কথা শুনে একটু অবাক হলো। যা, তোর বাবার ঘরে আছে তারা। মায়ের কথা সারা দিয়ে ভিতরে ঢুকতে দেখতে পেল বিছানার পাশের চেয়ারে সেই হোয়াইট শার্টওয়ালা লোকটা বসা, তের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিক থেকে নজর সরিয়ে বাবার দিকে তাকাতে দেখলো একজন মাঝবয়সী মহিলা তার বাবার পাশে বসে আছে। ওই তো তে এসে গেছে। তের বাবার কথা শুনে মহিলা তেকে দেখে হেসে উঠে এসে জড়িয়ে ধরলো ওকে। কপালে চুমু খেয়ে বলল, আমাকে চিনতে পারছিস? আমি তোর ফুলমা। তার কথার বিনিময়ে তে একটু মৃদু হাসলো। ফুলমা বলল, ওই হলো জাঙ্কুক, আমার ছেলে, মানে তোর ভাইয়া। ফুলমার কথা শুনে পাশে বসা মানুষটার দিকে তাকিয়ে দেখলো এখনো সেই শীতল চাউনিতে তাকিয়ে আছে তের দিকে। কেমন আছেন ভাইয়া? তের প্রশ্নের জবাব শান্ত স্বরে দিল, ভালো, তুমি? জি, আমিও ভালো আছি। জাঙ্কুকের থেকে দৃষ্টি সরিয়ে সে তার ফুলমার সাথে কথায় মেতে উঠল। দীর্ঘ বহু বছর তাদের সাথে কোনো যোগাযোগ নেই তেদের। সবার অমতে তের ফুলমা মানে যেভাবে একমাত্র ছোট বোন পালিয়ে বিয়ে করেছিল, তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। কিন্তু আজ তের ফুলমা খবর পেল তার ভাই অসুস্থ, তাই সব বলে ছুটে এসেছে। কিছুদিন আগে যেভাবে একটা মিনি স্ট্রোক হয়, গ্রামেই ছোট একটা চাকরি করে সে। বড় মেয়ে 2 বছর আগে বিয়ে হয়েছে, ছোট মেয়ে তে। তার ফুলমার সাথে কথা বলে জানতে পারলো জাঙ্কুক 1 বছর আগে ফ্রান্স থেকে ফিরেছে। নামকরা ফ্যাশন ডিজাইনার সে। এখন নাকি সে তার বাবার ব্যবসা সামলাচ্ছে। ফ্যাশন ডিজাইনার? তাই তো বলি, এত স্টাইলিশ কেন? মনে মনে কথাটি আওড়ালো তে। আরো কিছুক্ষণ থেকে সেদিনের মতো জাঙ্কুক আর জিন চলে গেল। এরপর থেকে প্রায় জাঙ্কুক আসতো মীনাক্ষী গ্রামে। কখনো জেহবকে তার ওষুধ খরচ দিতে, কখনো সবার জন্য জামা কাপড় নিয়ে আসতো। এভাবে দিনের পর দিন কাটতে লাগলো। আর তেরও এসএসসি পরীক্ষার সময় এসে গেল। এই 1 বছরে তের মধ্যে আরো ব্যাপক পরিবর্তন এসেছে। শরীর মন সব দিক থেকে যেন তরতর করে বেড়ে উঠছে সে। ধীরে ধীরে তের এসএসসি পরীক্ষা শেষ হলো, আর এলো সেই দিন যেই দিনের পর তার জীবনের পুরো মোড় পাল্টে গেল।